চলছে সমন্বয় সূত্র কিন্তু বুঝলাম না। তো এই বয়েল এবং চলসের সমন্বয় সূত্রের ম্যাথগুলো করার জন্য আমরা হচ্ছে ছোট্ট একটা কনসেপ্ট করতে হবে। এই কনসেপ্ট হচ্ছে একবার চেঞ্জ কনসেপ্ট হচ্ছে যে কোনো গ্যাসকে পানির উপরিতলে সংগ্রহ করা হলে কি ঘটে? কোনো গ্যাসকে পানির উপরিতলে সংগ্রহ করা হলে, বা এটা আরেকটা নাম হচ্ছে পানির নিম্নমুখী অপসারণ দ্বারা কোনো গ্যাসকে সংগ্রহ করা। দেখুন দেখো, মনে করো তুমি একটা বিকার নিচ্ছ, এটা হচ্ছে আমাদের বিকার। এই বিকারের ভিতরে মনে করো পানি দিয়ে পূর্ণ অবস্থা। আমাদের এখানে এই সবুজ কালারের যে ডটগুলো আছে এগুলো হচ্ছে পানির অণু। এরপরে এখানে আমরা একটা আবদ্ধ একটা টিউবের মতো নিছি আমরা। তাহলে এই পানির ঠিক উপরে যে তোমার আবদ্ধ যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাতে মনে করো আমরা একটা আদর্শ গ্যাসকে কালেক্ট করছি। তো এখানে লক্ষ্য করো, এখানে যে গোলাপি কালারের যে ডটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গোলাপি কালারের ডটগুলো হচ্ছে আদর্শ গ্যাসের অণু। ওকে, এখন লক্ষ্য করো, কোনো জায়গায় যদি পানি থাকে, কোনো জায়গায় যদি পানি থাকে, ওই জায়গায় অবশ্যই জলীয় বাষ্প থাকে। ওই জায়গায় অবশ্যই জলীয় বাষ্প থাকে। অর্থাৎ কোনো জায়গায় পানি এবং তার জলীয় বাষ্প সর্বদা একটা সাম্যাবস্থায় বিরাজমান থাকে। ওকে, তাহলে নিচে যে তোমার পানি আছে, তাহলে এই পানি থেকে কিছু পরিমাণ পানির অণু হচ্ছে যে জলীয় বাষ্পে পরিণত হবে, এবং ওই জলীয় বাষ্পগুলো তখন এই গোলাপি কালারের যে গ্যাসের অণুগুলো আছে তার সাথে এই যে ফাঁকা জায়গাটা আছে ভিতরে আবদ্ধ ফাঁকা জায়গাটা, এখানে কি ছোটাছুটি করবে। ওকে, ছোটাছুটি করবে। এখন মনে করো আমরা যদি এখন দেখি এই ফাঁকা জায়গাটাতে আদর্শ গ্যাসের অণু আছে, আবার জলীয় বাষ্পের অণু আছে। তাহলে আমরা জিনিসটা বলো তো, এখানে গ্যাসটা কি শুষ্ক অবস্থায় আছে নাকি গ্যাসটা আর্দ্র অবস্থায় আছে? গ্যাসটা কিন্তু আর্দ্র অবস্থায় আছে, কারণ এই গ্যাসটার সাথে কিছু জলীয় বাষ্পের অণু আছে। তাহলে এখান থেকে আমরা যদি গ্যাসের চাপটা মেজার করি, ধরো গ্যাসের যে প্রেসারটা আমরা মেজার করব, গ্যাসের যে চাপটা আমরা মেজার করব, ওই চাপকে আমরা কি বলবো? ওই চাপটাকে আমরা বলবো আর্দ্র গ্যাসের চাপ। এটা বলবো আর্দ্র গ্যাসের চাপ। এখন এই আর্দ্র গ্যাসের চাপটা আবার কয়টা চাপের সমষ্টি বলবো? এটা হচ্ছে দুটো চাপের সমষ্টি। একটা হচ্ছে কি, এই গোলাপি কালারের অণুগুলো যে চাপ দিবে সেটা হচ্ছে কি শুষ্ক গ্যাসের চাপ। ওকে, শুষ্ক গ্যাসের চাপ প্লাস আবার এই জলীয় বাষ্পের যে অণুগুলো আছে এরাও তো কিছু চাপ প্রদান করবে। তাহলে কি হবে? যোগ জলীয় বাষ্পের চাপ। তাহলে আর্দ্র গ্যাসের চাপটা হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ এবং জলীয় বাষ্পের চাপের এই সমষ্টি হবে। এখন যখন তুমি ম্যাথ করতে যাবে, দেখো ম্যাথ করার সময় তোমাকে কিন্তু সূত্রে অলওয়েজ শুষ্ক গ্যাসের চাপটা বসাতে হবে। অর্থাৎ এই যে আমরা কতগুলো জি ইকুয়েশন দেখলাম, এই যে P1 V1/T1 P2 V2/T2, এই সমীকরণে আমরা কোন চাপটা বসাবো বলো? আর্দ্র নাকি শুষ্ক? অলওয়েজ শুষ্ক গ্যাসের চাপটা বসাবো। তো দেখবা যে যখন তুমি ম্যাথ করতে যাবা, কোশ্চেন দেখবা যে আর্দ্র গ্যাসের চাপটা দেওয়া থাকবে। ওকে, আর তুমি দেখবা যে যেই তাপমাত্রায় আর্দ্র গ্যাসের চাপ দেওয়া আছে ওই সেম তাপমাত্রায় তুমি দেখবা যে জলীয় বাষ্পের চাপটা দেওয়া থাকবে। প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে জলীয় বাষ্পের চাপটা। ওকে, তো তোমাকে কি করতে হবে? এই আর্দ্র গ্যাসের চাপ থেকে প্রথমে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে তুমি হচ্ছে শুষ্ক গ্যাসের চাপটা বের করবে। ওকে, দেন এই শুষ্ক গ্যাসের চাপটা তুমি গ্যাসের সমীকরণে বসাবে। বুঝছো? এই দুটো সিম্পল একটা বেসিক।
আর্দ্র গ্যাসের চাপ থেকে জলীয় গ্যাসের চাপটা বিয়োগ করে শুষ্ক গ্যাসের চাপটা বের করে তারপর আমরা শুষ্ক গ্যাসের চাপটা গ্যাস রিলেটেড যে কোনো ইকুয়েশন আমরা কি করব পুট করব। ওকে, তারপর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চলো নেক্সট হইছে ঠিক আছে। এবার আসুন নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ। আমরা অলরেডি সবাই জানি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আমরা জানি PV সমান কি এনআরটি। তো এখন আমরা দেখব যে ফর্মুলাটা আসলে কিভাবে আসছে বা এটা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউটা কি। তো আমরা অলরেডি গ্যাসের তিনটা মৌলিক সূত্র পড়ছি, একটা হচ্ছে কি বয়েল, চার্লস এবং কি অ্যাভোগাড্রো সূত্র। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাসের সংজ্ঞা তুমি কি দিবা? আদর্শ গ্যাসের সংজ্ঞা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং কি অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। অ্যাভোগাড্রোটাও আসবে এখানে, ঠিক আছে? অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হয় আদর্শ গ্যাস। ওকে, এই তিনটা মৌলিক সূত্র থেকে আমরা এখন আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটা প্রতিপাদন করব। তাহলে বয়েলের সূত্র কি? গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসের চাপের কি ব্যস্তানুপাতিক যখন গ্যাসের তাপমাত্রা এবং গ্যাসের মোল সংখ্যা কি থাকে স্থির থাকে। চার্লসের সূত্র কি? গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক যখন গ্যাসের চাপ এবং গ্যাসের মোল সংখ্যা কি থাকে স্থির থাকে। অ্যাভোগাড্রো সূত্রটা কি? এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সমানুপাতিক। গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সমানুপাতিক যখন গ্যাসের চাপ এবং গ্যাসের তাপমাত্রা কি থাকে স্থির থাকে। আচ্ছা, এখন কি করব দেখো, আমরা এখন এই তিনটা সূত্রকে সমন্বয় করব। কি করব? সমন্বয় করব। তাহলে সমন্বয় করে তাহলে বলো সমন্বয় করলে আমরা কি পাবো? ভি সমানুপাতিক, দেখো এখানে কি কি আছে ডান পাশে n আছে t আছে, এটা গুণ হবে nt, ঠিক আছে? আর নিচে হচ্ছে যে p আছে, নিচে p, ঠিক আছে? নিচে p। এখন আমরা পরে কি করলাম, আমরা সমানুপাতিক যেটা উঠাইলাম, তাহলে v সমান কি লিখলাম k সমানুপাতিক ধ্রুবক k ইনটু nt/p। ওকে, এর পরের লাইনে আমরা লিখলাম pv আর nt কে আমরা নিচে আনলাম, তাহলে pv ভাগ nt সমান কত k। তাহলে pv ভাগ nt সমান কত k। আচ্ছা, এটুকু আগে লিখি। আচ্ছা চলো সব দ্বিতীয় উত্তর করতে চলে এসেছি চাকরি বিচার কেমন প্রশ্ন পরে দেখবো, প্রশ্ন দেখে বুঝবো না তো কিছু তো করবে এখন। পরিবেশ শাসন থেকে দুইটা আসছে, না প্রশ্ন খুব সুন্দর হয়েছে, মানে স্ট্যান্ডার্ড, মানে এক প্রশ্ন সহজ কিন্তু প্রশ্নের মধ্যে অনেক ছোট ছোট বেসিক আছে। দ্বিতীয় পত্রে আপাতত কোনো টেক্সট বুক দরকার নাই, অ্যাকচুয়ালি বই কিনলে বই পড়া হবে না, বুঝছো? তুমি এই মুহূর্তে বই কিনলে বই নিয়ে ক্লাসে যা পড়ছে দিস মুভমেন্ট সাফিশিয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি হাজার স্যারটা কিনবা, যদি মেডিকেল টার্গেট থাকে। অ্যাকচুয়ালি রসায়নের বইগুলো খুবই এলোমেলো, মানে কন্টেন্টগুলো অগোছালো, হাজার স্যারের বই খুবই অগোছালো, ঠিক আছে? কেমিস্ট্রিতে আসলে বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ইনস্ট্রাক্টর যে শিট হোক বা এগুলো কন্টেন্টের ক্লাসে যে লেকচারে যা করে এগুলোই করবে, ঠিক আছে? বই আসলে সেকেন্ড ইয়ারে তুমি কোনো বই দিয়ে আসলে লাইন বাই লাইন পড়ার সুযোগ পাবো না, অসম্ভব কাজ এটা, ঠিক আছে? সো এই জন্য তোমাকে তোমার টিচারের উপরেই এসে নির্ভরশীল থাকতে হবে, তুমি যা করে সেটা। তিনটা আছে পুরোটা ফুল আছে, তাহলে তুমি 1 আর 3 প্রিপারেশন নেবে, 2 নেওয়ার দরকার নেই, তুমি 1 আর 3 প্রিপারেশন নেবে, কারণ তুমি 2 শেষ করতে পারবে না, আমি 2 পড়াচ্ছি। প্রি টেস্টের শোনো, তুমি প্রি টেস্টের আগে 5 ব্যাচে আমি চ্যাপ্টার 2 শুরু করছি, তো ওদের প্রি টেস্টের আগে চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। আমি তো আর আসতে পারতাম ঠিক, তুমি বাসা থেকে ক্লাসগুলো করতে রেকর্ড তো আসছে, বেশি যদি নেসেসিটি হয় যে তোমার ক্লাস করতে হবে, তাহলে তোমার একটা টপিক দেখাই তুমি ক্লাসগুলো করলে হয়ে যাবে, চলে আসবে।
অধ্যায় শেষে 3 অধ্যায় শুরু করবেন কোনটা এটা শেষে এটা yes এই প্রি টেস্টের আগে দিন শেষ হবে একটা ব্যাপারটা দেখো আমাদের মেন্টাল আসলে প্রি টেস্টের আগে সিলেবাস শেষ করা না আমাদের হচ্ছে যে ডিসেম্বর মাসে সিলেবাস শেষ করতে হবে সমস্যা এবং ডিসেম্বর মাসে খুব সুন্দরভাবে সিলেবাস শেষ হবে এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না তোমার ক্লাস হচ্ছে রেগুলার ক্লাসে আসা সিলেবাস শেষ করে দায়িত্ব আমার ঠিক আছে সো আমি জানি কিভাবে বললে সিলেবাস শেষ হবে তোমার কোনো টেনশন নেই কোনটা আর পিটিএস তুমি কোনোভাবে ফেল করবে না এটা তোমার উদ্দেশ্য পিটিএসটা তোমাকে আমি সিস্টেম করে দেব যদি পাস করতে টেনশন নেই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের রেজাল্ট মনে করো পাস করছো তুমি পাস করছো ম্যাথে কত আসছে তোমার 28 ম্যাথে 24 করছো পিটিএসটের আগে তোমার আসলে সিলেবাস শেষ করার কোনো দরকার নেই কারণ পিটিএসটের আগে সিলেবাস শেষ করলে তুমি তাড়াহুড়া করে সিলেবাস শেষ হবে তোমার তো পরীক্ষা দিতে হবে জুন মাসে তো তাড়াহুড়া কিসের প্রচুর টাইম আছে ঠিক আছে ওকে কনসিস্টেন্সি মেইনটেইন করে রেগুলার পড়াশোনা করলে তোমার সিলেবাস আরো ভালোভাবে শেষ হবে আচ্ছা তাহলে দেখো আমরা কি পেলাম পিভি বাই এনটি সমান কি পেলাম দেখো কে আচ্ছা এখন এখানে আসো আমরা লিখলাম পিভি বাই এনটি সমান কে আচ্ছা এখন আমরা কি করলাম বুঝবো এখন আমরা কি করলাম বা এখন মানে বিজ্ঞানীরা কি করলো বিজ্ঞানীরা এই ইকুয়েশনটাতে প্রথমে তারা পৌঁছাইলো কিভাবে পৌঁছাইলো গ্যাসের তিনটা মৌলিক সূত্রকে তারা কম্বাইন করে এখানে পৌঁছানোর পর বিজ্ঞানীরা কি করলো বা রসায়নবিদরা কি করলো তারা প্রত্যেকটা আদর্শ গ্যাসের কয় মোল বিবেচনা করলো 1 মোল তারা প্রত্যেকটা আদর্শ গ্যাসের কয় মোল বিবেচনা করলো 1 মোল মানে ধরো তারা অক্সিজেন গ্যাসের 1 মোল নিল কার্বন ডাই অক্সাইড গ্যাসের 1 মোল নিল ক্লোরিনের 1 মোল নিল নাইট্রোজেনের 1 মোল নিল ঠিক আছে যে কোনো আদর্শ গ্যাসের 1 মোল নিয়ে 1 মোল নিয়ে দেখো 1 মোল নিয়ে তারা গবেষণা করলো তারা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো তারা যে কোনো আদর্শ গ্যাসের 1 মোল নিয়ে বিভিন্ন চাপ বিভিন্ন আয়তন এবং বিভিন্ন তাপমাত্রায় পরীক্ষা নিরীক্ষা করলো ঠিক আছে মানে যে কোনো চাপ ইচ্ছামতো যে কোনো চাপ ইচ্ছামতো যে কোনো আয়তন ইচ্ছামতো যে কোনো কি তাপমাত্রা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা দেখলো কি এই পিভি বাই টি এর যে অনুপাতটা এই অনুপাতটা বারবার কি একটা নির্দিষ্ট সংখ্যায় পাওয়া যাচ্ছে বুঝছো যে কোনো আদর্শ গ্যাসের কয় মোল 1 মোল তাহলে 1 মোল নিয়ে বিভিন্ন চাপ বিভিন্ন আয়তন এবং বিভিন্ন তাপমাত্রা পরীক্ষা নিরীক্ষা করে এই পিভি বাই টি এর অনুপাতের মানটা সর্বদা একটা নির্দিষ্ট সংখ্যায় পাওয়া যাচ্ছিল ঠিক আছে পরবর্তীতে এই নির্দিষ্ট সংখ্যাটা অনেক বিজ্ঞানী হচ্ছে যে আবিষ্কার করছে অনেক বিজ্ঞানীরই অবদান আছে একজনের অবদান নেই তবে সবচেয়ে ভালোভাবে বা সবচেয়ে ইফেক্টিভ ভাবে যে মানটা হচ্ছে যে বের করতে পারছিল ওনার নাম হচ্ছে ফরাসি একজন তোমার কেমিস্ট ওনার নাম হচ্ছে রেনল্ড কি নাম রেনল্ড ওকে রেনল্ড তো তোমরা যখন ভবিষ্যতে তোমরা ইঞ্জিনিয়ারিং করো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করো তখন তোমরা রেনল্ডকে আরো ভালোভাবে জানো ঠিক আছে দেখো ওখানে কি পড়ায় মেকানিক্যালে অনেক কিছু পড়ে এখন বললেও তো বুঝবে না ভাই ঠিক আছে তাহলে অনেক চিন্তা করতে হবে না আগে ইন্টার পাস করবে চান্স পাও এই যে বিজ্ঞানী এই রেনল্ডের নামানুসারে এই নির্দিষ্ট সংখ্যাটাকে কি নাম দেওয়া হয়েছে বড় হাতের আর ঠিক আছে আর আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের জন্য কি বলা যায় পিভি সমান কত আর কি আর সর্বদা কয় মোল আদর্শ গ্যাসের জন্য ডিফাইন করা হয়ে থাকে মনে রাখবা আর অলওয়েজ 1 মোল আদর্শ গ্যাসের জন্য অলওয়েজ 1 মোল আদর্শ গ্যাসের জন্য ঠিক আছে তাহলে n মোল আদর্শ গ্যাসের জন্য আমাদের সমীকরণটা কি হবে বলো পিভি সমান nRT ঠিক আছে এই যে এইভাবে ইকুয়েশনটা আসছে এটা হচ্ছে তোমাদের এই ইকুয়েশনের হিস্ট্রি কিভাবে আসে ঠিক আছে যদি আমরা সব মেথড ধ্যান করে ফেলি খুব সহজেই সামনে দেখবো যে এটাও ভুল ইকুয়েশন ঠিক আছে এই ইকুয়েশন কিন্তু কারেক্ট না ঠিক আছে এটা পুরো ভৌতবাদী ইকুয়েশন সম্পূর্ণ ভুল ঠিক আছে আপনার রিঅ্যাকশন করেন কিছু করার নাই এই ভুল ইকুয়েশনই ম্যাথ করতে তো হবে মরমা হতো এই মাস করছো না ভুল হচ্ছে কারণ কি এটা আগেও তোমাকে বলছি প্রথম দিনের ক্লাসে বলছিলাম কোনো গেছে কিনা আদর্শ ঠিক আছে কিন্তু আদর্শ গ্যাস নিয়ে আমরা পড়াশোনা করি কেন কারণ আদর্শ গ্যাসের ধারণা আমাদের ক্লিয়ার থাকলে আমরা গ্যাসের
আরো কমপ্লেক্স জিনিসপাতিগুলো আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা লিখছি দিল। আচ্ছা ঠিক আছে, এইবার চলো আমাদের কাহিনী হবে আর্মি। এবার পরীক্ষা আসবে অনুধাবনে এই কোশ্চেনটা আসবে, অনুধাবনে কোশ্চেনটা আসবে আর এর ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো, আর এর ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো এটা অনুধাবন। লক্ষ্য করো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর সমান কি লেখা যায়, দেখো আর সমান কি লেখা যায়, পিভি বাই কি এনটি লেখা যায়, আর সমান পিভি বাই এনটি লেখা যায়। এখন লক্ষ্য করো, বলো তো চাপটি কি লেখা যায়, বল ভাগ ক্ষেত্রফল। আচ্ছা চাপকে লেখা যায় বল ভাগ ক্ষেত্রফল, আর আয়তনের জায়গায় আমরা আয়তন লিখলাম, ঠিক আছে, নিচে এন লিখলাম, নিচে টি লিখলাম। ওকে, এবার বলো তো আমাকে বলের একক কি, নিউটন, বলের এসআই একক নিউটন, ক্ষেত্রফলের একক কি, এসআই একক মিটার স্কয়ার, আয়তনের একক কি, মিটার কিউব, এন তো মোল, তাহলে আমি লিখলাম মোল, তাপমাত্রার একক কি বলো তো কেমিস্ট্রিতে কেলভিন, সেলসিয়াস না কেলভিন, তাপমাত্রা হচ্ছে কেলভিন। আচ্ছা তাহলে দেখো এখান থেকে তোমার মিটার স্কয়ারটা কাটা যায়, কি থাকে শুধু একটা মিটার থাকে, তাহলে নিউটন মিটার থাকে। বলো তো নিউটন মিটার কি, কিসের একক, কাজের একক না, বল ইনটু দূরত্ব মানে বল ইনটু সরণ, কাজের একক। এটা মজার ভাবে লক্ষ্য করো, এই নিউটন মিটারটা কোথা থেকে আসছে, চাপ আর আয়তনের গুণফল থেকে আসছে না, তার মানে হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল কিন্তু কাজ। তুমি যদি ফিজিক্সে তাপগতিতে পড়ে থাকো এটা পড়ার কথা, পিডিভি ছিল, পিডিভি বা ডব্লিউ ইন্টিগ্রেশন অফ পিডিভি, ঠিক আছে। দেখো এই চাপ আর আয়তনের গুণফল হচ্ছে কাজ, ঠিক আছে। অর্থাৎ কাজের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নাই, মানে কাজ বলতে নরমালি আমরা কি বুঝি বল ইনটু সরণ, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না, যে কোনো কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি নিউটন মিটার আসে তাহলে ওটাই কি কাজ, বুঝছো আমার কথা। কাজের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি ইয়া পড়ে থাকো যে পদার্থের গাঠনিক ধর্ম পড়ছো না, কাজ সমান কি ক্ষেত্রফলের পরিবর্তন ইনটু পৃষ্ঠটা, পড়ছো কিনা কি পড়ে এই ফাঁকিবাজ সব কেমন হবে, এই বলতে বিশ্বাস করতে পারবো না, আমাদের সমাজ এই অধ্যায়ের পরে নাই। আচ্ছা সমস্যা নেই। তাহলে দেখো এই নিউটন মিটারকে আমরা কি লিখতে পারি, জুল, নিউটন মিটারকে কি লেখা যায় জুল, তাহলে আসলে লেখা যায় উপরে জুল নিচে হচ্ছে মোল ইনটু কি কেলভিন। তো তোমরা এককটা কি যাচ্ছে দেখো আর জুল পার মোল পার কেলভিন, এই যে এটা চারে এককটা মুছে রাখবা, এটা পড়ে কোকারে আর এর এসআই একক, এটা চারে এসআই সত্যি কথা আর এর এসআই একক, আর এর এসআই। এবার চলো এটা হচ্ছে আর এর একক, এখন আমরা আর এর একক থেকে আর এর সংজ্ঞা দিব, আর এর সংজ্ঞা দিব। লক্ষ্য করো আর এর সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে দেখো মোল ইনভার্স 1 মানে কি পার মোল, মানে প্রতি মোল, কয় মোল, প্রতি মোল মানে 1 মোল, তাহলে 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা পার কেলভিন মানে কয় কেলভিন, 1 কেলভিন, 1 কেলভিন বৃদ্ধি করতে বা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয়। দেখো অলরেডি আমরা পড়ছি তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, পড়ছি না, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, কোন সূত্র, চার্লস, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে, চার্লসের সূত্র, ঠিক আছে। তাহলে গ্যাসের আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয় তাকেই কি বলা হয়, মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আর বলা হয়। এটা হচ্ছে আর এর ডেফিনিশন। তাহলে আর এর ভৌত তাৎপর্য এক্সামে আসলে আমাদের একটু যা যা লিখছি এগুলো সব লিখতে হবে। আর যদি যার সঙ্গে আসে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে, স্পেশালি এই ডাবল নোটেশন এর যা যা আছে লিখবি। এবং আর যদি তাপগতিক যখন করো ফিজিক্সে ওইখানে কিন্তু আর নিয়ে প্রচুর পড়াশোনা করলাম, জানি না ওটা শুধু তোমরা সিপি করছো কিনা, স্থির চাপে মোলারিক তাপ স্থির আয়তনে যে সিপি মাইনাস সিবি গামা ইজ ইকুয়াল টু সিপি এর সিবি বাই সি। আচ্ছা তো আর নিয়ে কিন্তু তবে ফিজিক্সে আর এর অলওয়েজ এসআই কোডটা ইউজ হবে ফিজিক্সে। চলো সংজ্ঞাগুলো আমাদের সংজ্ঞার বই কি আসবে,
রেজাল্ট হচ্ছে কিভাবে দিছে জাস্ট পাস ফেল না না রিপোর্ট কার্ড দিছে ওই মসের মসজিদ দেখলাম যে শুধু পাস ফেল দিছে বের করে গেছে আমাদের শুধু পাস করে দিচ্ছে দিচ্ছে মার্কশিট আজকে অথবা কালকে মধ্যে পাস সব বিষয় জায়গা আমি জানি ব্যাকে তো ফেল করার কথা অবশ্যই অপশনাল সাবজেক্ট তো তোর এই অবস্থা না পড়াশোনা তুমি ভালো স্টুডেন্ট এই অবস্থায় না ফাঁকি দিচ্ছে স্যার কিছু করে নেই ফার্স্ট ইয়ারে সব আচ্ছা একটা ছেলে মানুষ না হয় অনেক কিছু করে গেম খেলে না হলে বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যায় ফাইজলামি করে দুষ্টামি করে অনেক অ্যাক্টিভিটি ছেলেরা পার্টিসিপেট করে আমিও করি কিন্তু মেয়েরা কি করে বাসা মেয়েরা না খেলে গেম মেয়েরা না বাইরে খেলাধুলা করে বিকালবেলা বাসা রান্না করা না রান্নাবান্নাও করে না রান্নাবান্না করে তো আমি না তাহলে মেয়েরা আমি বুঝলাম ওদের তাহলে কাজ কি বাসা ওরা বাসা অ্যাকচুয়ালি করেটা কি বাসায় করোটা কি মনে বিয়া করে ঘুমাও আচ্ছা ঘুমানো যায় কতক্ষণ হবে বলো তো? তোমার কি মনে হয় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বলে যে ঘুমানো যায় এটা কি আছে কি? এত বেশি ঘুমালে কি টায়ার্ড লাগে না শরীর আমার ভালো লাগে তোর উত্তরটা সেই ছিল হাজবেন্ডের সাথে শুনে গেল যাক ফার্স্ট ইয়ারে ঘুমাইছে সেকেন্ড ইয়ারে ঘুম এখন আগে তুমি যদি 12 ঘন্টা ঘুমাও এখন 3 ঘন্টা ঘুমাইতে হবে এখন তো সত্যি সারা নতুন করে কভার দিতে হচ্ছে ফার্স্ট ইয়ারের সব কিছু অবশ্যই খাবারটা দিতে হবে তবে সেকেন্ড ইয়ার আছে সেকেন্ড ইয়ারের পর আগে ফার্স্ট ইয়ার পরে দেখা যাবে চলো এবার আসো আর এর মান নির্ণয় করো আর এর মান অনেকভাবে নির্ণয় করা যায় তো তোমার আর এর মান নির্ণয় শিখতে হবে না আর এর মান নির্ণয় তোমার শিখতে হবে না তোমার খালি আর এর মানগুলো মুখস্থ রাখতে হবে তো আমরা মোট 4টা এককে আর এর মান নির্ণয় শিখবো কয়টা 4টা একক প্রথম হচ্ছে এসআই একক এসআই একক আর এর মান হচ্ছে 8.314 কোথাও কোথাও তুমি 8.32 পাইতে পারো 8.314 জুল পার কেলভিন পার মোল ঠিক আছে এটা তবে ব্যাপার আছে আর এর এই মানটা তুমি তখনই ব্যবহার করতে পারবা যখন তোমার চাপ থাকবে প্যাসকেল ভালো করে যখন তোমার চাপ থাকবে প্যাসকেল আর আয়তন থাকবে মিটার কিউব বুঝতে হবে চাপ থাকবে প্যাসকেলে আয়তন থাকবে মিটার কিউব তাহলে চাপ যদি প্যাসকেলে না থাকে আর এর এই মান ব্যবহার করা যাবে না আয়তন যদি মিটার কিউবে না থাকে তাহলে আর এর এই মান ব্যবহার করা যাবে না আগে এটা চেক করতে হবে আগে চাপ আর আয়তনের একক ভালোভাবে চেক করে নিবে যে চাপ প্যাসকেলে আছে কিনা আয়তন মিটার কিউবে আছে কিনা যদি থাকে তাহলেই আমি আর এর এই মানটা সূত্রে বসাইতে পারবো বুঝছো তাহলে তুমি যদি এরকম এককের মধ্যে সামঞ্জস্যতা না রাখো তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে পুরো পাক্কা 3 নাম্বার যাবে সাবধান স্টুডেন্টরা কিন্তু আর এর মান নিয়ে প্রচুর সাফার করে এক এক ফর্মুলাতে এক এক আর এর এক এক মান প্রচুর ঝামেলা হয় এটা নিয়ে হ্যাঁ কিছু করার নাই ভাই কিছু করার নাই জীবনের এরপরে একটা হচ্ছে লিটার এটিএম এইটা হচ্ছে আমি কেমিস্ট্রিতে ব্যবহার করবো কেমিস্ট্রি সব ম্যাথে আমরা এটা ইউজ করব সেকেন্ডটা লিটার এটিএম ফিজিক্সে তুমি অলওয়েজ এটা ব্যবহার করবে এসআই ফিজিক্সের একটা সুবিধা হচ্ছে ফিজিক্স এককের ঝামেলা কম সবাই এসআই একক কেমিস্ট্রিতে একটু ঝামেলা বেশি কোথাও এসআই কোথাও সিজিএস কোথাও লিটার এটিএম মানে বহুত ভেজাল এক্সেপশনাল দিয়ে ভরা যাই হোক দেখো লিটার এটিএম এ আর এর মানটা দেখো কত 0.082 লিটার এটিএম per Kelvin per mole liter ATM per Kelvin per mole liter ATM per Kelvin per mole মনে রাখবা আর এর এই মানটা তুমি তখনই ব্যবহার করতে পারবা তোমার প্রেসার থাকবে এটিএম এ প্রেসার থাকতে হবে এটিএম এ আয়তন থাকতে হবে কিসে লিটারে ঠিক আছে লিটারে তো আগে চেক করব অর্থাৎ তুমি আর এই মানটা ব্যবহার করে ম্যাথ করতে পারবা কোনো সমস্যা নেই তবে এই মান দিয়ে যখন তুমি ম্যাথ করতে যাবা ধরো তোমার প্রশ্নে আয়তন লিটারে দেওয়া আছে এবং তুমি কোনো ধরনের ফর্মুলা তার এই মান বসাইছো তাহলে অবশ্যই আগে লিটারটাকে কিছু কনভার্ট করে নিতে হবে মিটারটাকে কনভার্ট করতে এই জন্য আমি বলবো কেমিস্ট্রি ম্যাথ করার সময় তুমি অলওয়েজ আমার পরামর্শ দিলাম আমি এটা ইউজ করবা সেকেন্ডটা অলওয়েজ ইউজ করবে ওকে তাহলে প্রেসার এটিএম এ আয়তন কি লিটার প্রেসার এটিএম আয়তন এরপরেরটা
আসো সিজিএস, সবচেয়ে ঝামেলা হচ্ছে সিজিএস, সবচেয়ে ঝামেলা হচ্ছে সিজিএস। ওকে, সিজিএস এ দেখো, সিজিএস এ কাজের একক কি, ভালো করে লক্ষ্য করো। এসআই এককে কাজের একক কি, জুল। আর লিটার এটিএম এককে কাজের একক কি, লিটার এটিএম। মানে পিবি, সরি মানে চাপ হচ্ছে এটিএম আর আয়তন হচ্ছে কি, লিটার, মানে পিবিএম। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্গ, ইআরজি। এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, আর্গন থেকে আসছে, ঠিক আছে। এই আর্গন শব্দের অর্থ হচ্ছে কাজ, ঠিক আছে। মানে জার্মান ভাষায় কাজের মানে ওরা কাজকে কি নামে ডাকে, আর্গন ডাকে বা আর্গ ডাকে। এখন দেখো জুল থেকে আর্গের কনভার্সন জানতে হবে। 1 জুল সমান হচ্ছে 10.7 আর্গ, এটা মুখস্থ রাখো। তাহলে এটা কেন মুখস্থ রাখতে বলতেছি, সিজিএস থেকে এসআই তে যাবা বা এসআই থেকে সিজিএস এ আসতে হলে এই কাজের সম্পর্কটা মুখস্থ রাখতে হবে যে 1 জুল সমান কত আর্গ, 10.7 আর্গ, ঠিক আছে। আর কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স, এটা হলো সিজিএস। এটা ব্যবহার, এটা তোমার আসলে ব্যবহার কেমন একটু লাইব্রেরি চলে, বুঝছো। আমরা অলওয়েজ এসআই আর লিটারেটি নিয়ে ইউজ করি, এটা শুধু এমসিকিউ জন্য মুখস্থ রাখো। এরপর আসো লাস্ট ওয়ান, ক্যালোরি এককে। ক্যালোরি এককে আরেক মান কত, তোমরা সবাই জানো 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। না হয় না, 4.18 জুল, ঠিক আছে। আর সমস্যা নেই, এক্সাক্ট দিলে যেটা 4.18। তাহলে আমাকে বলো এখানে জুল আছে, আমাকে কিসে যেতে হবে, ক্যালোরিতে যেতে হবে। তাহলে তুমি জাস্ট এই 8.314 কে তুমি কি করো, 4.18 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ক্যালোরি চলে আসবে। ইআরজি 1 ক্যালোরি সমান 4. তাহলে দেখো, তাহলে এই মানটাকে তুমি কত দিয়ে ভাগ দিবা, 4.18 দিয়ে ভাগ, তাহলে আসবে হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মিনিট। ক্যালোরি পার কেলভিন পার মিনিট, ক্যালোরি পার কেলভিন পার মিনিট। হ্যাঁ এখানে তো আরে তো ইআরজি ক্যালোরি পার কেলভিন পার মিনিট। তাহলে ভাই একটা মান মুছে রাখবা। তবে আপাতত চারটা মান হবে, একসাথে মনে রাখতে তোমার কষ্ট হবে। আমি তোমাকে রিকমেন্ডেশন কোড দিব, যখন তুমি ফিজিক্সের ম্যাথ করতে বসবা, আবার বলছি যখন তুমি ফিজিক্স বই নিয়ে বসবা তখন তুমি আর সেট করবে এটা, বুঝছো। আগে অঙ্ক করার আগেই আর এর মানটা খাতার মধ্যে লিখে নিবা, চাপ প্যাসকেল লিখে নিবা, এগুলো লিখে নিবা আগে। আর যখন তুমি কেমিস্ট্রি পড়তে বসবা, যে পরিবেশের অধ্যায় যখন তুমি পড়তে পারবা, এই অধ্যায়ের ম্যাথ যখন তুমি করতে পারবা, তখন আগেই খাতার উপরে আগে আর এর এই মানটা লিখে নিবা, ওকে। নাহলে কিন্তু গোলমাল পেকে যাবে, পরে উল্টাপাল্টা করে দিয়ে আসবে সব। দেখা গেছে তারা ওরা আর এর এইটা করেছে, চাপ তুমি আবার এটিএম করেছো, সব শেষ। সাবধান, বারবার সাবধান করে দিচ্ছি। এই এতবার সাবধান করার পরেও তুমি ভুল করছো, আবার এতবার সাবধান করার পরেও তুমি ভুল করতে পারছো। চলো এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের এই আদর্শদের সমীকরণটার ব্যবহার দেখবো। মানে আদর্শদের সমীকরণটা দিয়ে কি কি জিনিসপাতি বের করা যায় আমি পাই আমরা বলছি এখন আমরা দেখবো। কনফিডেন্স আমার চব্বিশ আন্দোলন খুশি হয়েছে ইংরেজিতে বলছি আদর্শদের সমীকরণের ব্যবহার, যে ভাই তো তো ইংরেজি 10 প্লাস যে ভাই না ভাই আমি মেলা কষ্ট করে তার চোখের সামনে থেকে দূরে গেছি, এখন আমরা ডাক পাই না কাছে গেছি আমি তার চোখের ইয়া হচ্ছে আগে আগে পালাতে ডাকতো আর আমার খালি বাবার পেটাকে আমাকে কি কি ব্যবহার আছে সেটা দেখি আমরা। আছে পাড়াতে কি বাস এক, গ্যাসের ভর নির্ণয়। গ্যাসের ভর নির্ণয়। তাহলে কি পিভি সমান এনআরটি, ঠিক আছে লিখলাম। আচ্ছা বলো তো, আমরা এটা পড়ছি না, এই এন কে কি লেখা যায়, ডব্লিউ বাই এন লেখা যায়। মানে গ্যাসের ভর বাই গ্যাসের আলো লিখবো। আমরা কার্বন বের করতে চাই, গ্যাসের ভর বের করতে চাই, আমরা ডব্লিউ বের করতে চাই, ঠিক আছে। তাহলে ডব্লিউটা কি হবে, ডব্লিউটা হবে পিভি
হচ্ছে আর তুমি দেখবা প্রশ্নে চাপ দেওয়া থাকবে, প্রশ্নে আয়তন দেওয়া থাকবে, মানে পাত্রের আয়তন দেওয়া থাকবে। আচ্ছা পাত্রের আয়তন কিন্তু কিসের আয়তন? গ্যাসের আয়তন না? ধরো গ্যাসটা ধরো যখন কার্বন ডাই অক্সাইড, তাহলে তুমি গ্যাসের কি জানবা? আণবিক ভর তুমি জানা থাকবে তোমার। বা অক্সিজেন গ্যাস বললে কত 32, নাইট্রোজেন বললে কত 28, কার্বন ডাই অক্সাইড 44। এই যে আর এর মান কিসের উপর ডিপেন্ড করবে? চাপ আর আয়তনের এককের উপরে। আর তাপমাত্রা অলওয়েজ কিসে বসবে? কেলভিন। সাবধান, তাপমাত্রা অলওয়েজ কিসে বসবে? কেলভিন। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্লিকেশন। এবার সেকেন্ড আসো। দুই নম্বরটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়। গ্যাসের মোলার ভর বা আণবিক ভর নির্ণয়। দেখো অ্যাকচুয়ালি আণবিক ভর শব্দটা কারেক্ট না, কিন্তু সঠিক শব্দটা কি? দেখো সঠিক শব্দটা হচ্ছে কি বলবো? সঠিক শব্দ হচ্ছে মোলার ভর, বুঝছো? সঠিক শব্দ হচ্ছে মোলার এম। তাহলে আমরা কি লিখবো? পিভি সমান এনআরটি, এরপরে আমরা কি লিখবো? পিভি সমান এনআরটি আমরা কি লিখবো? ডব্লিউ/এম আরটি। এবার আমরা আণবিক ভরটা বের করতে চাই, এম বের করতে চাই। তাহলে আমাদের এম কি হবে? এই এমটা হবে হচ্ছে বলো ডব্লিউ আর টি ভাগ কত? পিভি। ঠিক আছে? এবার দেখো আণবিক ভরের কোনো একক নাই। দেখো আণবিক ভরের কোনো একক নাই। দেখো আণবিক ভরের কোনো একক নাই। আণবিক বলতে একটা নাম্বার। আমি বলি যে ভাই কার্বন হচ্ছে আণবিক কত? 44, শেষ। 40 এর আগে বলে কিছু নাই। অক্সিজেন আণবিক কত? 32, কোনো একক আছে নাই। কিন্তু মোলার ভরের একক আছে। দেখো এটার একক আছে, এটার একক আছে। এককটা কি দেখো? তুমি তো জানোই যে ভাইয়া n সমান কত বলো? w/m না? ঠিক আছে? তাহলে m সমান কত বলো তো? m সমান কত? 24। w/m কি না বলো তো? w/m কি না? এটার একক কি হতে পারে বলো তো? মোল ইনভার্স। উপরে w এর একক কি? গ্রাম। ভরের একক গ্রাম। আর n এর একক কি? মোল। তাহলে গ্রাম পার মোল। ঠিক আছে? এটা হচ্ছে মোলার ভরের একক। তাহলে এইখানে যে mটা আসবে, দেখো এখানে যে mটা আসবে, এটার কিন্তু একক আছে, এটার কিন্তু একক আছে, এটার একক আছে। ওকে, মনে করো তোমার m এর মান আসছে 44, লেটস সে। তুমি যদি শুধু 44 লিখে এটা ভুল হবে। কি লিখতে হবে? 44 গ্রাম পার মোল। ঠিক আছে? এটা একটু অঙ্ক করার সময় এই জায়গায় একটু কেয়ার করতে হবে। যদিও এটা আসলে খুব মানে অনেক বিগ কোনো মিস্টেক না, তারপরে সঠিকটা জানাটা জরুরি। ধর এটা আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা নিলাম, তো এগুলা মিস্টেক কি অথবা সারা নাম্বার কাটতেও পারে, যদি কোনো টিচার সূক্ষ্মভাবে খাতা রাখে সে অথবা নাম্বার কাটতেও পারে। ঠিক আছে? আচ্ছা, এই দুটো অ্যাপ্লিকেশন আমাদের হলো। 3 নাম্বার হচ্ছে আমাদের শিখবো গ্যাসের অণুর সংখ্যা নির্ণয়। 3 নাম্বার হচ্ছে আমাদের গ্যাসের অণুর সংখ্যা নির্ণয়। গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় 3 নাম্বার পাবো। অণুর সংখ্যা
ইকুয়াল টু এনআরটি এই ওর সময় এটা টেস্ট পরীক্ষা আসবে, কিন্তু টেস্ট এটা আসবে 5 স্টেপ দিয়ে রাখো। আচ্ছা, তো এই n কে কি লেখা যায় বলতো? বলছিলে n কে লেখা যায় গ্যাসের মোট অণুর সংখ্যা, গ্যাসের মোট অণুর সংখ্যা ভাগ হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, মনে আছে এটা লেখা যায় আর এখন আমরা বের করতে যাচ্ছি এই n এর মানটা আমরা বের করতে চাই। তাহলে আমরা লিখব ক্যাপিটাল N সমান PV ইনটু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইড বাই কত R। এইটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। এখন দেখো তুমি কি ভাইয়া প্রত্যেকটা ফর্মুলা আলাদাভাবে মুখস্থ করবে? অফ কোর্স নট। তুমি অলওয়েজ অঙ্ক করা শুরু করবে কোন লাইন থেকে? পি ইনভার্স করে এর লাইন থেকে অঙ্ক করা শুরু করবে। এরপরে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এর জায়গায় একবার w বাই n, একবার এর জায়গায় n বাই n এ বসাও। কখনোই এই এক্সপ্রেশন মুখস্থ করতে যাবে না, সাবধান, কোনো দরকার নেই, বুঝছো? কখনো মুখস্থ করতে যাবে না এক্সপ্রেশন। চলো 3 নম্বর একটু প্রয়োগ আমাদের গেল। আরেকটা প্রয়োগ দেখে আজকে আমরা শেষ করব। 4 নম্বর গ্যাসের ঘনত্ব নির্ণয়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসের ঘনত্ব নির্ণয়। লিখো বিবিসি গ্যারান্টি এর জায়গায় লিখো w বাই n। লিখলাম। এরপরে তুমি কি করবে দেখো, এরপরে তুমি এই v আর m কে ইন্টারচেঞ্জ করো, জায়গা বদল করো, তো করা যাবে। করা যাবে না? এবার এই জায়গাটা একটু ফোকাস করো তো, এই জায়গাটা কি বলতো তোমাদের মনোযোগ দেখো তো, উপরে ভর নিচে আয়তন, উপরে ভর নিচে আয়তন দেখো তো, উপরে ভর নিচে আয়তন, এটা কি ঘনত্ব না? ভর বাই আয়তন হচ্ছে আমাদের ঘনত্ব। এই w বাই v এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? না, ঘনত্ব থেকে আমরা d দিয়ে লিখি, ঠিক আছে? রো দরকার নাই, d দিয়ে লিখো। তাহলে pm সমান কি পদ হচ্ছে? d আর t। তো আমার লাগবে তো ভাইয়া ঘনত্ব, আমার লাগবে ঘনত্ব। তাহলে আমরা d টা ফাইন্ড আউট করব। তাহলে d সমান হবে pm বাই r। এইটা হচ্ছে যে কোনো আদর্শ গ্যাসের ঘনত্ব বের করার ফর্মুলা। ঠিক আছে, p সমান কি pm বাই r। এবার তুমি এই ইকুয়েশনটা থেকে কিন্তু অনেক কিছু বের করা যায়। দেখো এই ইকুয়েশনটা থেকে তুমি অনেক কিছু বের করতে পারবে। এই জিনিস দেখো, এই পুরো ইকুয়েশনটাতে একমাত্র r ব্যতীত বাকি সবগুলো জিনিসই কিন্তু চেঞ্জ হতে পারে। কিভাবে? ঘনত্ব চেঞ্জ হতে পারে, চাপ চেঞ্জ হতে পারে, তাপমাত্রা চেঞ্জ হতে পারে। আবার গ্যাস যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে গ্যাসের আণবিক ভরও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আর ছাড়া বাকি 4টা প্যারামিটার বা 4টা চলকই কিন্তু এখানে পরিবর্তনশীল। তাহলে আমি একটা কাজ করি যে আর কে আলাদা করে ফেলি। তাহলে আর কে যদি আলাদা করে কি লেখা যাবে বলতো? আর সমান কি লেখা যাবে? pm বাই dt না? pm বাই dt। তাহলে এটা কি থাকবে? এটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি থাকবে? এটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারবে এখান থেকে এই যে p1 m1 ভাগ d1 t1 সমান p2 m2 বাই d2 t2। ঠিক আছে, এইটা হচ্ছে ঘনত্বের সার্বজনীন ইকুয়েশন। না, আমার সময় আছে।
গ্যাস সেম হয়, গ্যাস সেম হলে, গ্যাস সেম হবে, মনে করো যে আমি তোমাকে বলে দিচ্ছি যে গ্যাসটা সেম থাকবে, তাপমাত্রা চাপ ঘনত্ব পরিবর্তন হবে বাট গ্যাসটা কি থাকবে, সেম থাকবে। তো গ্যাস যদি সেম হয় তাহলে কি হবে বলো, আণবিক ভর সেম দুই পাশে, গ্যাস সেম হলে আণবিক ভর সেম, তাহলে m1 সমান হবে m2। এইটাই তোমরা ফিজিক্সে পড়ছিলাম, তুমি কি বিকল্প করো তখন ইকুয়েশনে কি হবে বলো, p1 বাই P1 ডিভাইড বাই কি D1, P1 সমান কি ছিল, কি হবে P2 বাই D2। খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে। এই জন্য প্রশ্ন করে আগে বোঝার চেষ্টা করবো ভাইয়া গ্যাস কি সেম নাকি গ্যাস চেঞ্জ করে দিচ্ছে। অনেকেই দেখা যায় এই সূত্র মুখস্থ করে চলে যায়, আর এক্সাম হলে কিন্তু তুমি যদি কোনো ধরনের টিচার গ্যাসটা চেঞ্জ করে দেয় তুমি কিন্তু তখন ঝামেলায় পড়বে। গ্যাস যদি সেম থাকে তাহলে এটা ইউজ হবে, আর গ্যাস চেঞ্জ হলো পড়ছে তখন অনেক বিপরীত হবে। ঠিক আছে, আজকে তো কি থাক, আগামী মিনিটস আমাদের এখান থেকে কন্টিনিউ হবে এবং এরপরে আমরা মোটামুটি থিওরি মোটামুটি আমরা বুঝে গেছি, এরপর আমরা ম্যাথ প্র্যাকটিস স্টার্ট করব, আউট করা শুরু করব। আমার ভালো লাগে মাটি